48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে বলছেন রাশেদ খান। জানাবো, জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো হুঙ্কারেই নির্বাচন ঠেকানো যাবে না বলছেন জাহিদ হোসেন। এদিকে নেতাকর্মীদের চাঁদাবাজির অভিযোগ ইস্যুতে যা বললেন হাসনাত। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার বলছেন মাহমুদুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে বলছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার আশঙ্কা ছিল বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি জানতেন। এমন অভিযোগ এনে 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, যদি কেউ ভেবে থাকে অধিকার পরিষদের ওপর হামলা করে রক্ত ঝরিয়ে বেঁচে যাবে, তাহলে তা ভুল ভাবছে। জুলাই জনতার সমাবেশে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য 48 ঘন্টা আলটিমেটাম দেন। সমাবেশ থেকে দাবি করা হয়, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি গত 29 আগস্ট নুরুল হক নূরের ওপর যৌথ বাহিনীর হামলার বিচার, লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের নিরাপত্তা ব্যর্থতার জবাবদিহিতা এবং শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। রাশেদ খান বলেন, 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর অভ্যুত্থানের অন্যতম নায়ক নুরুল হক নূরকে এভাবে নৃশংসভাবে আহত হতে হবে তা আমরা কেউ কল্পনা করিনি। দেশের বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন হলেও শিক্ষা খাত ও ছাত্র রাজনীতির কোনো পরিবর্তন আসেনি। তিনি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, এটি ভেঙে জাতীয় সরকার গঠনের মাধ্যমে আরেকটা 1-11 চাপিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। তবে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হতে হবে। যদিও আমাদের প্রত্যাশার শতভাগ পূরণ হয়নি, তবুও অন্তত গুম হওয়া বন্ধ হয়েছে, পুলিশ হেফাজতে মৃত্যু কমেছে, আমরা স্বাধীনভাবে সরকারের সমালোচনা করতে পারছি। সমাবেশে শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য রাখেন। শহীদ আবুল হোসেনের স্ত্রী অভিযোগ করে বলেন, 1.5 বছর পার হয়ে গেলেও আমি আমার স্বামীর লাশ পর্যন্ত দাফন করতে পারিনি। আমার সন্তানরা বড় হয়ে কিভাবে তাদের বাবার কবর জিয়ারত করবে? শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা ক্ষোভ প্রকাশ করে বলেন, কি করছে ইউনূস সরকার? এখনো শহীদদের তালিকা গ্যাজেটভুক্ত করা হয়নি, পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের সন্তানেরা কি বারবার রাষ্ট্র সংস্কারের জন্য প্রাণ দেবে? জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো হুঙ্কারেই নির্বাচন ঠেকানো যাবে না বলছেন জাহিদ হোসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, জনগণকে গণতন্ত্র ও ফেব্রুয়ারি নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারলে কোনো হুঙ্কারেই আগামী জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবে না। বাংলাদেশের গণতন্ত্র যদি থাকে, সংস্কার বাস্তবায়ন হবে, বিচার হবে, লুণ্ঠনকৃত অর্থ ফেরত আসবে। আজকে যে মব সন্ত্রাস করা হচ্ছে সেটি বন্ধ হবে এবং সর্বোপরি বাংলার মাটিতে স্বৈরাচারের বিচার হবে। ডক্টর জাহিদ হোসেন বলেন, বিভিন্নভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য পায়তারা করা হচ্ছে। এখনো ঐক্যমতের পরিসরে আলোচনা হচ্ছে এবং উপদেষ্টারা সবাই মিলে আলোচনা করছেন, কিন্তু কেউ কেউ রাজপথে নামার হুঙ্কার দিচ্ছে। হুঙ্কার দেওয়া কোনো সমস্যা নয়, গণতান্ত্রিক রাজনীতিতে হুঙ্কার দিতেও পারেন। আমরা জনগণকে যদি গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, ফেব্রুয়ারি নির্বাচনকে ঐক্যমত করতে পারি, তাহলে কোনো হুঙ্কারে আগামী জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই। কারণ মনে রাখতে হবে, শেষ বিচারে জনগণ সিদ্ধান্ত নেবে কারা কার সঙ্গে থাকবে, কার দিকে যাবে। জনগণ ভোটাধিকারের মাধ্যমে তাদের ইচ্ছা প্রকাশ করবে। তিনি বলেন, জনগণ দেশের মালিকানা চায়, জনগণ তাদের অধিকার চায়, জনগণ অন্যায় ও অত্যাচারের বিচার চায়, জনগণ লুণ্ঠিত অর্থ ফেরত আনতে চায় এবং আমাদের উপর পাখির মতো গুলি করে যে সমস্ত ভাইদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেসব হত্যার বিচার চায়। কাজেই জনগণ কোনো অবস্থাতেই নির্বাচনকে কলঙ্কিত করে, বিচার প্রক্রিয়াকে কলঙ্কিত করে, সেই বিচার ব্যবস্থা কলঙ্কিত করে স্বৈরাচারের পুনর্বাসন চায় না। নেতাকর্মীদের চাঁদাবাজির অভিযোগ ইস্যুতে যা বললেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এনসিপি চাঁদাবাজের অভয়াশ্রম হবে না। কিন্তু দেখা গেছে চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের কিছু নেতা আটক হয়েছে, সমালোচিত হয়েছেন, অনেকের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। এনসিপির কয়েকজন নেতা গত কয়েক মাসে নানা ঘটনায় আলোচনায় এসেছেন। যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন
তানভীরকে গত এপ্রিলে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। ঢাকার ধানমন্ডির একটি বাড়িতে সমন্বয়ক পরিচয় দিয়ে মব হামলার পর আটকদের থানা থেকে ছাড়িয়ে এনে আলোচনায় এসেছিলেন এনসিপির আরেকজন নেতা আব্দুল হান্নান মাসুদ। গত বছর আগস্টের পর থেকে সারা দেশে সমন্বয়ক পরিচয়ে ক্ষমতা প্রদর্শন, চাঁদাবাজি, তদবির সহ নানা অভিযোগ আসতে থাকে। তবে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের অবস্থান পরিষ্কার করেছেন হাসনাত। সোমবার যুগান্তরের সঙ্গে একান্ত আলাপে হাসনাত আবদুল্লাহ বলেন, এই ধরনের কয়েকটা উদাহরণ আছে। কদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ঘটনা সামনে এসেছে। এখন এনসিপি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম কিন্তু এক না। এটা ওপেন প্ল্যাটফর্ম ছিল। এখান থেকে কেউ ছাত্র দলে গেছে, শিবিরে গেছে, কেউ এনসিপিতে যোগ দিয়েছে। তো ওই প্ল্যাটফর্মের যদি কেউ দুর্নীতিতে জড়ায়, সেটার দায় কি শুধু এনসিপির? এই দৃষ্টিভঙ্গিটা বদলানো উচিত। এনসিপির এই নেতা আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সর্বজনীন প্ল্যাটফর্ম হিসেবে অপারেট করা হয়েছে। এখন সেই জায়গাতে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অংশটা রাজনৈতিক দল করতে আগ্রহী ছিল, তাদের নিয়ে এনসিপি গঠিত হয়েছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে, সেই বিষয়ে তদন্ত হচ্ছে। এটার দায় যদি কোনোভাবে এনসিপিকে দেওয়া হয়, এটা একটা মিডিয়া ফ্রেমের মধ্য দিয়ে যাচ্ছে। এটা প্রমাণিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি এ সময় বাকি রাজনৈতিক দলগুলোর চাঁদাবাজির বিষয়টি সামনে আনেন। বিদ্যমান রাজনৈতিক দলগুলো যে পরিমাণ চাঁদাবাজি করেছে বা দখলদারি করেছে, সেটা সম্পর্কে মত কি? একটা ঘটনা আছে এনসিপির। ওই ঘটনাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যা অনেক রাজনৈতিক দলের মিডিয়া দখল, ব্যাংক দখলের কাছে। আমি তুচ্ছের কথা বলছি না, এটাও হওয়া উচিত না। আমাদের যেটা হয়েছে সেটাও হওয়া উচিত না। আমি এটাকে লাইট করার চেষ্টা করছি না। কিন্তু আপনি কি জানেন, এই যে আলোচিত ঘটনা, এটা কিন্তু আমাদের কাছ থেকেই গেছে। আমরাই চেয়েছি। যখন অভিযোগ আসছে, আমরাই থানাতে অভিযোগ দিয়েছি, বলেছি যথাযথ ব্যবস্থা নেন। রাজনৈতিক শেল্টার দেওয়ার একটা ব্যাপার থাকে। সেখানে দেখেন আমাদের রাজনৈতিক দল এই বিষয়টি কিভাবে দেখছে। শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার, বলছেন মাহমুদুর রহমান। দৈনিক আমার দেশ পত্রিকায় সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, নিজ দেশে কমিউনিস্ট ও ইহুদিদের ওপর গণহত্যা চালিয়েছিলেন হিটলার। কয়েক মিলিয়ন জার্মান নাগরিককে হত্যা করা হয়েছিল। তখন গোটা বিশ্ব বলেছিল, আর যেন এমন দানবের আগমন না ঘটে। নেভার অ্যাগেইন বলার উদ্দেশ্যেই ছিল এ ধরনের গণহত্যা কখনো যেন আর না হয়। সেই প্রেক্ষাপট থেকেই বলছি, শেখ হাসিনাও একজন ছোটখাটো হিটলার ছিলেন। এই দিন জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে দেওয়া জবানবন্দিতেও জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রকাশিত প্রতিবেদনে বর্ণনা তুলে ধরেছেন এই সাক্ষী। ব্রিফিংয়ে মাহমুদুর রহমান বলেন, হিটলারের মতো শেখ হাসিনা ক্ষমতা ছিল না, কিন্তু মানসিকতায় তাকে ছাড়িয়ে গেছেন তিনি। কেননা মানুষ হত্যার পর লাশ গুম করে ফেলার কথা হিটলারও কোনোদিন বলেননি। কাজেই মানসিক দিক থেকে হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন হাসিনা। তাই আমিও বাংলাদেশে নেভার এগেইন বলতে চাই। শুধু হাসিনা বা আওয়ামী লীগের ফ্যাসিবাদ নয়, আর কোনো ফ্যাসিস্ট শাসক যেন এ দেশ কখনো না আসে। শুধু হাসিনা বা আওয়ামী লীগের ফ্যাসিবাদ নয়, আর কোনো ফ্যাসিস্ট শাসক যাতে এদেশে কখনো না আসে। একই সঙ্গে বাংলাদেশের যাত্রা যেন গণতন্ত্রের দিকে হয়। পরবর্তী সরকারগুলোকে সতর্ক করে তিনি বলেন, আমি পরবর্তী সরকারগুলোকে সতর্ক করে বলেছি, শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেবেন, তাদের দুষ্কর্ম থেকে শিক্ষা নেবেন। যেভাবে তারা রাষ্ট্রকে ধ্বংসের পাশাপাশি দুর্নীতি করেছে, তা থেকে পরবর্তী সরকারের শিক্ষা নেওয়া উচিত। যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসবেন, তারা যেন শেখ হাসিনার মতো গণবিচ্ছিন্ন হয়ে আবার জুলুমের পথ বেছে না নেয়। এই সাক্ষী আরও বলেন, আমি গত 16 বছর ধরে এই ফ্যাসিবাদের উত্থান, বিকাশ ও পতন প্রত্যক্ষ করেছি। এই বিষয়ে অনবরত লেখালেখির পাশাপাশি বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য দিয়ে জনগণকে অবহিত করার চেষ্টা করেছি। জুলাই গণহত্যার পর এই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার রাষ্ট্রের একজন বর্ষিয়ান নাগরিক হিসেবে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতা করার জন্য নিজের কর্তব্য মনে করেছি। সেই সহযোগিতার অংশ হিসেবে আমি ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছি। আমি চাই অপরাধীরা যেন সাজা পান, যেন ন্যায় বিচারের মাধ্যমে শহীদ ও আহত জুলাই যোদ্ধা পরিবারের শোক কিছুটা হলেও লাঘব হয়। এছাড়া ফ্যাসিস্ট শাসনের বিষয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গেলে ভবিষ্যতের সরকারগুলোও সতর্ক হবে বলে আমি প্রত্যাশা করি।
কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেভাবে বলা হয়েছিল নেভার অ্যাগেইন, বাংলাদেশও এই বিচারের মাধ্যমে নিশ্চিত হোক যেন গত 15 বছরের দুঃশাসনের পুনরাবৃত্তি আর না হয়। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।